ইরফান বিরক্ত হয়ে এগিয়ে যায়। পিছু পিছু মায়েরা যায়। সবার থেকে বিদায় নেওয়া শেষে ইরফানের পাশের সিটে বসে মায়েরা। মেয়েটার মন খারাপ ভীষণ মায়ের জন্য। তার বাড়ি যাবে না। সে বাবা থাকলে হয়তো নিশ্চয়ই জোর করে নিজের মেয়েকে তার বাড়ি নিয়ে যেত। বিষণ্ণ মনে মেয়েটা রাস্তার দিকে চেয়ে আছে। দুহাত গাড়ি জানালায় ঠেকিয়ে রেখেছে, অনেকটাই বাইরে বেরিয়ে আছে। ইরফান মায়েরাকে এমন চুপচাপ দেখে ড্রাইভ করার মাঝে একটু পরপর তাকায়। খেয়াল করলো মায়েরার দুহাতের বেশ অনেকটা বাইরে বেরিয়ে আছে। রেগে যায় সে। ডান হাতে স্টিয়ারিংয়ে রেখে বা হাত মায়েরার বাহু ধরে জোরে টান দেয়। এত জোরে টান খেয়ে মায়েরা পড়তে পড়তে বেঁচে যায়। ইরফান আবারও সম্পূর্ণ মনোযোগ ড্রাইভিংয়ে দেয়। মায়েরা রেগে বলে, আপনার কি প্রবলেম? ডান হাতের বাহু ডলতে ডলতে বলে, হাত দুটো মনে হয় সরকারি পেয়েছে। উফ। ইরফান রেগে বলে, শাট আপ স্টুপিড বাঁদর। মায়েরা বিরক্ত হয়ে আবারও জানালার দিকে তাকালে দেখলো কাজ তুলে দেওয়া। মায়েরার মন খারাপ হয়ে যায়। কি সুন্দর হাওয়া খাচ্ছিল। এই লোকটা ভেসে দিচ্ছে। ঘাড় বাঁকিয়ে মিনমিন করে বলে, কাজটা একটু নামিয়ে দিন না। ইরফানের গম্ভীর স্বর। নো। মায়েরা মুখ ভেঙচি কাটে। কিছু দূর গেলেই রাস্তার পাশে ফুচকা দেখে দ্রুত ইরফানের দিকে তাকায়। বলার আগেই মুখ চুপসে যায়। এই লোক তো তাকে কিছুই করতে দেয় না। এমন পাষাণ লোক এই দুনিয়ায় আর দুটো আছে কিনা তার সন্দেহ। তবুও ক্ষীণ আশা নিয়ে বলে, ইয়ানাপুর ভাইয়া। মায়েরার সম্বোধনে ইরফান অদ্ভুত চোখে তাকায় মায়েরার দিকে একবার। মায়েরা আমতা আমতা করে বলে, আপনি আমাকে বউ মানেন না, আমিও আপনাকে স্বামী মানি না, তাই এটা বলছি, পছন্দ হয়নি। ইরফান রেগে বলে, স্টুপিড জাস্ট শাট আপ, নয়তো থাপড়ে গাল লাল করব। মায়েরা গালে হাত দিয়ে মিনমিন করে বলল, একটু ফুচকা খাওয়াবেন প্লিজ? আমি আপনাকে করলা ভাজি করে খাওয়াবো, প্রমিস। ইরফান ব্রেক কষে মায়েরার দিকে চেয়ে ধমকে বলে। হোয়াট? মায়েরা ধমক খেয়ে ঝাঁকি দিয়ে ওঠে। জিভের কামড় দেয়। করলা তো তার পছন্দ। এই লোকের অপছন্দ ভুলভাল বলে ফেলেছে। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি ফুচকা খেতে চাই প্লিজ। আপনাকে পছন্দের খাবারই খাওয়াবো। আপনার কাপড় কেচে দিব আপনি চাইলে, তাও ফুচকা খাওয়ান। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। গাড়ি থেকে বেরিয়ে যায়। মায়েরা ভাবে হয়তো ফুচকা আনতে গিয়েছে। মুখে হাসি ফুটে ওঠে। বিড়বিড় করে, যতটা খারাপ ভাবি ততটাও না। 2 মিনিটের মাথায় ইরফান গাড়ির দরজা খুলে সিটে বসে। মায়েরা ইরফানের হাতের দিকে তাকালে দেখলো ফুচকা নেই, কিন্তু ছোট কিছু একটা। ইরফান গম্ভীর মুখে স্কচ টেপের উপর থেকে কাগজ ছিলে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তার দিকে তাকালে মায়েরা তার ঠোঁট চেপে ধরে। দরজার সাথে চেপে যায়। ইরফান মায়েরার সাথে এগোলে মায়েরা বাঁ হাতে তার ঠোঁট চেপে ডান হাতে ইরফানের বুকে হাত দিয়ে ঠেলে সরাতে চায়। চুনোপুটি শরীরের মায়েরা তো এমন বলিষ্ঠ শরীরের ইরফানের সাথে পারে না। ইরফান মায়েরার দুহাত একসঙ্গে তার বাঁ হাতের মুঠোয় চেপে ধরে। নির্বিকার চিত্তে ডান হাতের সাহায্যে মায়েরার মুখে কস্টেপ লাগাতে নিলে মায়েরা চিৎকার দিয়ে বলে, না না প্লিজ, আর কথা বলবো না, প্রমিস প্রমিস। বলতে বলতে ইরফানের গলার কাছে তার মুখ নিয়ে ঠেকায়। যেন ইরফান তার মুখে কস্টেপ লাগাতে না পারে সেভাবেই বিড়বিড় করে, আর কথা বলবো না, সরি সরি, ছেড়ে দিন। ইরফান চোখ বুঝে শ্বাস টানে। দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড। এরপর ঢোক গিলে মায়েরা দুহাত ছেড়ে মেয়েটাকে তার সাথে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সরে এসে তার সিটে মাথা এলিয়ে চোখ বুঝে দীর্ঘশ্বাস টানে। ডান হাতে শার্টের দুটো বোতাম খুলে আলগা করে দেয়। বাঁ হাতে স্টিয়ারিং শক্ত হাতে চেপে ধরে। মায়েরাকে ধাক্কা দেয়। মেয়েটার মাথা গাড়ির কাচের সাথে ধাক্কা লাগে। মায়েরা বাঁ হাতে মাথা ধরে। ভীত চোখে ইরফানের দিকে তাকায়। কিছুক্ষণ পর ইরফান চোখ খুলে মায়েরার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, জাস্ট আর একটা কথা বললে এই স্কচ টেপের পুরোটা মুখে লাগাবো, স্টুপিড। মায়েরা সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বুঝে নেয়। মনে মনে বিড়বিড় করে, একটু ফুচকা খেতে চাওয়াই কি করলো, কি পাষাণ, উফ, দজ্জাল লোক একটা। গাড়ির ঝাঁকুনিতে মায়েরার ঘুমন্ত মুখ হেলে কাঁচের সাথে গিয়ে লাগে। সময় যত যায় মেয়েটার মাথা তত ধাক্কা লাগে কাছের গায়ে। ইরফান একবার তাকায় মায়েরার পানে, এরপর গাড়ির ব্রেক কষে। মায়েরার দিকে এগিয়ে গিয়ে মেয়েটার মাথা বাম দিকে সরিয়ে দেয়। মায়েরার বন্ধ চোখের কোণে ছিটে ফোটা পানির কণা চোখ এড়ায় না ইরফানের। উঠু কুচকে যায় তার। মায়েরা একটু নড়ে চড়ে পিটপিট করে চোখ মেলে তাকালে তার মুখের সামনে ইরফানকে দেখে ভয় পেয়ে যায়। চোখ বড় বড় করে চিৎকার দিতে গেলেও ইরফান ডান হাতে মায়েরার মুখ চেপে ধমকে পড়ে, স্টুপিড, এটা রাস্তা, চিৎকার কেন করছো? মায়েরা ঢোক গিলে
পলক ঝাপটা দেয় বার কয়। ইরফান শান্ত গলায় জিজ্ঞেস করে। কেঁদেছো কেন? মায়েরা অবাক হয়ে তাকায়, বারবার চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকায়। ইরফান রেগে বলে। স্পিক আপ। মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে, দুহাত তুলে ইরফানের হাত তার মুখ থেকে সরানোর চেষ্টা করে। ইরফান নিজেই তার হাত সরিয়ে নেয়। মায়েরা স্বস্তি নিঃশ্বাস ফেলে। ইরফান গাড়ির গ্লাস নামিয়ে দেয়, আশেপাশে চোখ ঘুরিয়ে কিছু খোঁজার ব্যস্ত হয় খানিক। কাঙ্ক্ষিত জিনিস হয়তো চোখে পড়ে। গাড়ি থেকে নেমে গটগট পায়ে সামনের দিকে যায়। মায়েরা জানালার দিকে তাকালে দেখলো বিকেল গড়িয়েছে, ধরায় সন্ধ্যা নামবে ভাব। কিছুক্ষণের মাঝেই তার পাশে দরজা খুলে যায়। মায়েরা ভ্রু কুচকে তাকানোর আগেই তার কোলের ওপর ইয়া বড় ফুচকার প্যাকেট রাখে ইরফান। শুধু ইয়া বড় নয়, দোকানে হাফ বস্তার মতো যে প্যাকেট ভরে ফুচকা রাখে দোকানদার, সেই প্যাকেট তার কোলের ওপর। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ভাবনার মাঝে ইরফান অপর পাশে এসে ড্রাইভিং সিটে বসে পড়ে। মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান সিট বেল্ট লাগিয়ে মায়েরার পানে তাকায়। মেয়েটাকে এমন অস্বাভাবিকভাবে তাকাতে দেখে ভ্রু কুচকে বলে। হোয়াট? মায়েরা কথা বলতে ভুলে গিয়েছে। কোনো রকমের নিজের মাঝের বিস্ময় দমিয়ে বলে। এতগুলো ফুসকা এনেছেন কেন? ইরফান ফুস করে শ্বাস ফেলে বলে। স্টপ ক্রাইং অ্যান্ড ফিনিশ ইট। বিস্ময়ে মায়েরার মুখ খানিক হা হয়ে যায়। এই লোকটা কি কোনোভাবে ভেবেছে সে ফুচকার জন্য কেঁদেছে? সে ফুচকার জন্য কাঁদবে কেন? নিজ বাড়ির জন্য মন খারাপ হয়েছিল, তাই হয়তো অজান্তেই চোখের কোণে পানি জমেছিল। আর এই লোক দোকান তুলে এনেছে। মায়েরা বিস্ময় কণ্ঠে বলে। আপনি কি পাগল? পাগল বলা ইরফান রেগে তাকায়। মায়েরা ইরফানের দৃষ্টি দেখে আমতা আমতা করে বলে। এগুলো দিয়ে আসুন, এতগুলো কিভাবে খাবো? ইরফান গাড়ি স্টার্ট দেয়। মায়েরা বিরক্ত হয়ে বলে। ফুসকার বাকি আইটেম কোথায়? ভেতরে সব আছে। ওই ভ্যানটা তুলে আনলেই পারতেন। ইরফান গম্ভীর গলায় বলল। গাড়িতে জায়গা হবে না। মায়েরা দুহাতে এত বড় ফুচকার প্যাকেট ধরে তার সাথে মাথা ঠেকিয়ে ইরফানের দিকে তাকায়। আপাতত তার খাওয়ার স্বাদ মিটে গেছে। সে ভাবছে গ্রামে গিয়ে একটা কবিরাজ দেখানোর ব্যবস্থা করবে ইরফানকে। সত্যি সত্যি যদি জিন ধরে থাকে তবে সেটা ছাড়াতে হবে। ইরফানের ফুপি ঘরে দরজা খুলে সামনে ইরফান আর মায়েরাকে দেখে হাসে। তার ভাই ফোন করে বলেছে ইরফান আর ওর বউ আসছে। মায়েরা তাদের গ্রামের হওয়ায় ইরফানের ফুপির সাথে মায়েরার বেশ ভালোই সখ্যতা আছে। কিন্তু মায়েরার হাতে এত বড় ফুচকার প্যাকেট দেখে অবাক হয়ে বলে। কি রে মায়েরা, তুই ফুচকার দোকান তুলে এনেছিস কেন? মায়েরা ভেতরে যেতে যেতে বলে। আমি আনিনি গো খালাম্মা, তোমার এই ভাতিজা এনেছে। শুদ্ধর মা ঘরের দরজা আটকে ইরফানের দিকে তাকিয়ে বলে। তুই এনেছিস? তুই তো এসব খাস না, কি করবি এত সব? ইরফান কিছুটা বিব্রত বোধ করে ফুপির কথায় মায়েরা টেবিলের উপর বড় প্যাকেট রেখে এসে বলে। খালাম্মা, তোমার ভাতিজাকে একটা কবিরাজ দেখানোর ব্যবস্থা করো তো, জিন ধরেছে হয়তো। ইরফান রেগে বলে। হোয়াট রাবিশ! মায়েরা ইরফানের দিকে তাকায়, ইনোসেন্ট ফেস বানিয়ে মুখ একটুখানি করে রাখে। শুদ্ধর মা ইরফানের গালে হাত দিয়ে বলে। আজ থাকবি কিন্তু। ইরফান গলা ঝেড়ে বলে। আমার কাজ আছে ফুপি, যেতে হবে। শুদ্ধর মা রেগে বলে। কাল শুক্রবার, আজ থেকে যেতে হবে বুঝলি। পিছন থেকে মায়েরা বলে। খালাম্মা, ওনার অনেক কাজ, তুমি বুঝতে পারছো না, নিঃশ্বাস নেওয়ারও সময় নেই। এরপর ইরফানের দিকে তাকিয়ে বলে। আপনি চাইলে এক্ষুনি যেতে পারেন। শুদ্ধর মা চোখ ছোট ছোট করে তাকায় মায়েরার দিকে, এগিয়ে এসে বলে। কদিনই স্বামীর এত খোঁজ খবর রাখতে শিখেছিস? মায়েরা থতমত খেয়ে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে তাকিয়ে আছে। অতপর গম্ভীর গলায় বলে। আমি থাকছি ফুপি। ইরফানের কথা শুনে মায়েরা কাঁদো কাঁদো মুখে ইরফানের দিকে তাকায়। লোকটা তাকে শুধু ধমকায়। গেলেই তো ভালো হতো, থাকতে চাই কেন? অতপর অসহায় কণ্ঠে বলে। আপনি থাকবেন কেন? ইরফান রেগে বলে। থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলতে, স্টুপিড! মায়েরা কাঁদো কাঁদো মুখটা নামিয়ে এদিক ওদিক চোখ ঘোরায়। ইরফান তার বরাদ্ধকৃত ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে। এক কাপ ব্ল্যাক কফি দিও ফুপি। ইরফান ঘরে গেলে তার ফুপি মায়েরার হিজাবের ওপর দিয়ে কান টেনে ধরে। মেকি রেগে বলে। আমার বাতিজার পিছনে এভাবেই লাগিস না কি সারাদিন? মায়েরা দাঁত কেলিয়ে হাসে, কোমরে হাত দিয়ে মুখ ফুরিয়ে বলে। এমন মানুষকে জ্বালাতে অনেক মজা খালাম্মা, জানো? যদিও তোমার ভাতিজা একটু বেশিই রাগী, কিন্তু আমি এভাবেই চালিয়ে নেই।
শুদ্ধর মা হেসে বলে, তা কয়টা থাপ্পড় খেলি এ পর্যন্ত আমার বাতিজার পিছে লাগতে গিয়ে? মায়েরা থতমত খেয়ে যায়। থাপ্পড় তো ভালোই খেয়েছে। অসহায় মুখে শুদ্ধর মায়ের দিকে তাকালে তিনি হেসে বলেন, কম কথা বলবি ওর সামনে, বেশি কথা বলা পছন্দ করে না ও। আর আমি এখন আর তোর খালাম্মা হব না। তাহলে কি হবে? মায়েরার কপালে ভাঁজ পড়ে। ইরফানের ফুপি হলে তোর কি হব? ফুপি তো। তাহলে এই নামেই ডাকবি। মায়েরা মাথা নেড়ে সম্মতি জানায়। এখন হাত মুখ ধুয়ে নামাজ পড়ে নে। কোন ঘরে যাব? যার জন্য এবারই এসেছিস তার ঘরেই যাবি। আর কার ঘরে যাবি? মায়েরা ঢোক গিলে বলে, প্লিজ আমাকে একটা ঘর দাও। ঘর নেই, যা ওর ঘরে। একটু পর শুদ্ধ আসবে, তোদের পরপরই রওনা দিয়েছে ও। মায়েরা অসহায় মুখ করে বলে, তোমার ঘরে নামাজটা পড়তে দাও। আচ্ছা যা, নামাজ পড়ে নে আমার ঘরে। এই বলে তিনি রান্নাঘরের দিকে যায়। মায়েরা চিন্তিত বদনে শুদ্ধর মায়ের ঘরে যায়। নামাজ শেষে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যায় মায়েরা। শুদ্ধর মা মায়েরার হাতে কফির কাপ দিয়ে বলে, এটা ইরফানকে দিয়ে দেয়। মায়েরা কাপটা হাতে নেয়। যেতে গিয়েও কিছু একটা ভেবে পিছু এসে বলে, খালাম্মা করলা নেই তোমাদের? আবার খালাম্মা? ওহ সরি সরি ফুপি, করলা আছে? শুদ্ধর মা গরম তেলে মাছ ছেড়ে দিয়ে চুলোর আঁচ কিছুটা কমিয়ে মায়েরার দিকে ফিরে বলে, এখনো কাঁচা করলা খাওয়া ছাড়িসনি? আমার ভালো লাগে, দাও না। ও বাড়িতে পাইনি, খেতেও পারিনি। ভদ্রমহিলা চোখের ইশারায় দেখিয়ে দিলে মায়েরা সেখান থেকে দুটো করলা ডান হাতে তুলে নেয়। পাশেই ছোট্ট একটা ব্লান্ডার চোখে পড়ে। কিছু একটা মাথায় আসে। দ্রুত ব্লান্ডারের সাহায্যে একটা করলা ব্ল্যান্ড করে নেয়। শুদ্ধর মা তাকালেন না মায়েরার দিকে। এই মেয়েকে গ্রামের মোটামুটি সবাই বেশ ভালোই চেনে। এর মধ্যে শুদ্ধর মায়ের সাথে বেশি ভাবছিল যা এখনও আছে। মায়েরা ব্ল্যান্ড করা করলার কিছুটা কফির মগে ঢেলে দেয়। বাকিটা সে নিজেই এমনি খেয়ে নেয়। এরপর একটা চামচের সাহায্যে কফিটা একটু খেটে নেয়। এখানে আর দাঁড়ায় না। দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে পা বাড়ায় ইরফানের ঘরের দিকে। ডান হাতে একটা কাঁচা করলা নিয়ে একটু পর পর কামড়ে খায়। ইরফান ঘরের জানালার কাছে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে। মায়েরা ভেতরে উকি দিয়ে বলে, আপনার কফি। ইরফান পেছনে ফিরে তাকায়। মায়েরাকে দেখে ভ্রু কুঁচকে বলে, কাম। মায়েরা ধীর পায়ে এগিয়ে যায়। মনে মনে হাসছে। তার না হয় করলা ফেভারিট, কিন্তু ইরফানের ভীষণ অপছন্দের ইনায়া আপু থেকে শুনেছে। মায়েরাকে মিট মিট করে হাসতে দেখে ইরফান গম্ভীর গলায় বলে, হোয়াট হ্যাপেন্ড? হাসছো কেন? মায়েরা থতমত খেয়ে তাকায়। দুদিকে মাথা নাড়িয়ে বলে, এমনি। হাত বাড়িয়ে দিয়ে বলে, এই নিন আপনার কফি। ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে কফির কাপ নিল। মায়েরা ম্যাকি হেসে ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ায়। এখানে না থাকাটাই তার জন্য এখন ভালো। ইরফান কফির মগে চুমুক দিয়ে ছিটকে ফেলে দেয় চুমুক দিয়ে নেয়া মুখের কফিটুকু। মায়েরা উল্টো ঘুরেই বুঝলো কাহিনী খতম। দৌড়ে দুপা এগোলেও আর এগোতে পারে না। ইরফান মায়েরার হাত টেনে ধরেছে। মায়েরার অসহায় লাগলো। সে পালাতে পারে না কেন এই লোকটার থেকে। এখন কি করবে তাকে? ইরফান মায়েরাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দাঁতের দাঁত চেপে বলে, করলা মিশিয়েছো কেন? মায়েরা অবাক হয়। সে খুব সামান্য করলা মিশিয়েছিল, এই লোক এক চুমুকেই ধরে ফেললো। কি সাংঘাতিক নাক মুখ। ইরফান রেগে হাতের কাপ ছুঁড়ে ফেললো। মায়েরা কেঁপে ওঠে। ইরফান মায়েরার মুখ চেপে ওপর দিকে তুলে রাগান্বিত চোখে তাকায়। দাঁতে দাঁত পিষে বলে, স্টুপিড গা। তখনই মায়েরা খুব খুব করে কেসে ওঠে। তার মুখের ভেতর কাঁচা করলা ছিল, তা ছিটকে বেরিয়ে আসে। মুখটা একদম ইরফানের দিকে থাকায় মুখের ভেতর থাকা করলা ছিটকে বেরিয়ে ইরফানের দিকেই যায়। সে সময় ইরফান গাল বলতে মুখটা হাঁ করে। ঘটনাক্রমে মায়েরার মুখ থেকে করলা ছিটকে সরাসরি ইরফানের মুখের ভেতর যায়। মায়েরা ইরফান দুজনেই হতভম্ব। মায়েরার চোখ বড় বড় হয়ে যায়। ইরফান হাঁ করা মুখ বন্ধ করে নেয়। শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে থাকে। মায়েরা বারবার ঠোক গিলছে। আছে খতম। ইরফান মায়েরার মুখ থেকে হাত সরালে তবে মায়েরার হাত ছাড়লো না। এগিয়ে গিয়ে জানালা দিয়ে মুখ থেকে করলা ছুঁড়ে ফেলে। রাগে শরীর জ্বলছে। মায়েরাকে টেনে জানালা বরাবর দেয়ালের সাথে চেপে ধরে। ডান হাতে মায়েরার পেট শক্ত হাতে চেপে রাখে।
বাম হাতে জানালার গ্রিল মুঠো করে ধরে। এরপর জ্বলন্ত চোখে মায়রার চোখে চেয়ে হিসিয়ে বলে, I swear, stupid girl, I will just kill you. মায়রা এবার সত্যি ভয় পাচ্ছে। কান্নামাখা গলায় বলে, সরি, আমি ইচ্ছে করে কাশিনি, বিশ্বাস করুন। মায়রার মুখে এখনো কিছুটা করার অংশ আছে, যার ফলে কথাগুলো জড়িয়ে যায়। ইরফান হাতের স্থান পরিবর্তন করো। জানালা থেকে বা হাত নামিয়ে সে হাত মায়রার পেটে ধরে জায়নার সাথে চেপে রাখে। ডান হাত উঠিয়ে মায়রার মুখের ভেতর থেকে এসব অখাদ্য জোর করে বের করে দেয়, যেন কোনো ছোট বাচ্চা অখাদ্য মুখ ভুল করে মুখে দিয়েছে, তাই জোর করে শক্ত হাতে বের করো। মায়রা মুখে ব্যথা পেয়েছে, ডান হাত উঠিয়ে ইরফানের কাঁধে হাত দিয়ে ঠেলে ইরফানকে তার থেকে দূরে সরাতে চায়। তবে তার হাতে আধ খাওয়া করলা ইরফানের চোখে পড়ে। অদ্ভুতভাবে মায়রার হাতে ধরে রাখা আধ খাওয়া করলার দিকে চেয়ে থাকে। ডান হাতে নিজেই নিজের মাথার চুল টেনে ধরে। হঠাৎই আবার মায়রার মুখ শক্ত হাতে চেপে রাগান্বিত স্বরে বলে, হ্যাঁ, স্টুপিড গার্ল, তুমি কি গরু? এসব অখাদ্য খেতে রুচিতে বাঁধে না? ইরফানের কণ্ঠে রাগের পাশাপাশি কিছুটা বিস্ময় মিশে আছে। মায়রা মাথা নিচু করে বিড়বিড় করে, নিজে গন্ডার হয়ে আমায় গরু বলছে। ইরফান মায়রার হাত থেকে আধ খাওয়া করলাটা নিয়ে জানালা দিয়ে ফেলে দেয়। মায়রা মাথা তুলে বলে, ওটা ফেললেন কেন? আমার করলা খেতে ভালো লাগে। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, তা তো লাগবেই, গরুদের এসবই ভালো লাগে, স্টুপিড। মায়রা তার দুহাত দিয়ে ইরফানের হাত তার পেটে থেকে সরাতে চায়। ইরফান ধমকে বলে, স্টুপিড গার্ল, চুপচাপ থাকো, নয়তো থাপড়ে সব দাঁত ফেলবো। মায়রা অসহায় চোখে ইরফানের দিকে তাকিয়ে বলে। হাত সরান, আমার পেট ফেটে গেল। ইরফান মায়রাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। মায়রা তার পেটে হাত বুলিয়ে ঘর থেকে যেতে নিলে ইরফান মায়রার বাহু টেনে অত্যন্ত কঠোর স্বরে বলে, আর একবার যদি এসব অখাদ্য খেতে দেখেছি, তবে বেহিসাব থাপ্পড় পড়বে এই দুটো গালে, স্টুপিড। মায়রা মাথা নিচু করে মুখ পাকায়। তার পছন্দের খাবার সে খাবে, অসহ্য লোক একটা। তার জীবনটা কেমন বন্দি বন্দি লাগে ইদানিং। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করে। ইরফান মায়রার হাত ছেড়ে ওয়াশরুমে চলে যায়। মায়রা ইরফানকে ভেঙচি কেটে দৌড়ে বেরিয়ে যায়। মায়রা ডাইনিং টেবিলের চেয়ারে বসে ফুচকা খাওয়া ব্যস্ত। পুরো প্যাকেট টেবিলের উপর রাখা। বাটিতে কিছু অংশ নিয়ে মনোযোগ দিয়ে খাচ্ছে মেয়েটা। চেয়ার দুই পা তুলে ভাঁজ করে বসেছে। প্রায় অর্ধেকের একটু কম পরিমাণে খাওয়া শেষ। একটা বাটিতে কাঁচামরিচ এনেছে। ফুচকা সাজিয়ে তার উপর একটা মরিচ দিয়ে খায়। একদম ঝাল ছিল না এগুলোয়, তাই এত এই বুদ্ধি করেছে। চোখ মুখ লাল হয়ে গিয়েছে, চোখ থেকে দু এক ফোঁটা পানিও পড়ছে, তবে মুখের এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে সে বেশ তৃপ্তি করেই খাচ্ছে। মায়রার কথা হলো ঝাল খাবে, চোখ দিয়ে পানি পড়বে, মুখ চোখ লাল হবে, এটাই তো মজা। নয়তো ঝাল খেয়ে লাভ আছে? খাওয়ার মাঝে হঠাৎই সামনে চোখ পড়ে দেখে ইরফান তার সামনে দাঁড়িয়ে রেগে তাকিয়ে আছে তার দিকে। মায়রার ফুচকা চিবানো অফ হয়ে যায়। অসহায় মুখে চোখে তাকায় ইরফানের দিকে। আবার কি করো? মেয়েটা মাথা নিচু করে মুখের ফুচকা গিলে নিল, আর চোখে ইরফানের দিকে তাকালে দেখলো এখনও সেভাবেই চেয়ে আছে। এবার মায়রার গড়াগড়ি করে কাঁদতে ইচ্ছে করছে। এই লোকটা এখনও শান্তি দিচ্ছে না তাকে। ভাবনার মধ্যেই ইরফান এগিয়ে এসে ফুচকার প্যাকেটটা নিয়ে বাইরে যেতে নেয়। মায়রা চোখ বড় বড় করে তাকায়। দ্রুত চেয়ার থেকে নেমে ইরফানের হাত টেনে ধরে। ইরফান রেগে পিছু ফিরে তাকায়। মায়রা ইনোসেন্ট মুখে নাক টেনে টেনে বলে, প্লিজ দিয়ে দিন ফুচকাগুলো আমায়। কোথায় নিয়ে যাচ্ছেন এগুলো? ইরফান রেগে বা হাতে মায়রাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এগুলো সব খাবে? মায়রা আমতা আমতা করে বলে। আমি ইরফান রেগে বলে, তুমি স্টুপিড গরু। মায়রা মাথা নিচু করে রেগে বলে। একদম আমাকে গরু বলবেন না। পেছন থেকে শুদ্ধ বলে, কিরে, তোরা আবার মারামারি করছিস নাকি? ইরফান বিরক্ত চোখে তাকায় গেটের দিকে। মায়রাও পিছু ফিরে তাকায়। শুদ্ধকে মায়রা ইরফানের সুবাদে চিনেছে। আগে শুদ্ধ শহর থেকে গ্রামে আসতে এবারে আসতো না, তাই আগে শুদ্ধকে চিনত না। ইরফান মায়রাকে ছেড়ে হাতের প্যাকেট শুদ্ধর হাতে দিয়ে বলে, ফেলে দিয়া এগুলো। মায়রা শব্দ করে বলে ওঠে, না ভাইয়া, ফেলবেন না প্লিজ। শুধু ভ্রু কুচকে চেয়ে আছে। এটা তো দোকানদারের সম্পদ, ইরফানের হাতে কেন বুঝলো না? ইরফান রেগে মায়রার হাত ধরে টেনে তার ঘরের দিকে নিয়ে যায়। মায়রা নিজেকে ছাড়াতে চায়, তবে ইরফানের সাথে পারে না। পিছু ফিরে বলে, ভাইয়া প্লিজ, ওগুলো ফেলবেন না, আমার হার্ট ওগুলো।
শুদ্ধ হেসে ফেলে। মেয়েদের হাড় ফুচকা ইন্টারেস্টিং। রান্নাঘর থেকে শুদ্ধর মা বেরিয়ে এসেই ছেলেকে দেখে বলে, তুই আবার কোথা থেকে ফুচকা আনলি? শুধু এগিয়ে এসে প্যাকেটটা টেবিলের উপর রেখে বলে, আমি আনিনি মা, ইরফানের বউ খাচ্ছিল হয়তো, তাই ইরফান ফেলে দিতে বলল আমাকে। শুদ্ধর মা ভ্রু কুচকে বলে, ইরফানই তো এসব এনেছে, ফেলতে বলবে কেন? এরপর প্যাকেটটার দিকে নজর বলে অবাক হয়ে বলে, মেয়েটা এতগুলো খেয়ে নিয়েছে, ওর পেট কুলোবে না তো? কেমন পাগল মেয়ে দেখ। শুদ্ধ ভ্রু কুচকালো, ইরফানই কিনেছে? এবার আবার ইরফানই ফেলতে বলছে কিছু একটা ভেবে শব্দ করে হেসে ফেলল। শুদ্ধর মা ভ্রু কুচকে বলে, হাসছিস কেন? শুদ্ধ তার মাকে জড়িয়ে ধরে বলে, এবার তোমাকে নিয়ে যাব সাথে, ছেলের সাথে একটু শহরেও থাকার অভ্যাস করো। এত পারবো না। এত কিছু জানি না, ইরফানের বউয়ের এক্সাম শেষ হলে তুমিও যাবে, আমি নিয়ে যাব, এটাই ফাইনাল। আমার শহরে দম বন্ধ লাগে বাপ। শুধু কিছু একটা ভেবে বলল, আচ্ছা, শহরে তোমার জন্য একটা ছোট গ্রাম বানাবো, হবে না? শুদ্ধর মা হেসে ফেলল। শুদ্ধর কথায় গালে হাত দিয়ে বলল, হাত মুখ ধুয়ে ইরফানকে নিয়ে খেতে আয়। মায়েরা শুদ্ধর মায়ের ঘরে বসে আছে। তখন ইরফান তাকে ঘরে নিয়ে গিয়ে বইয়ের মাঝে বসিয়ে রেখেছিল। একটু এদিক এদিক তাকালি রাম ধমক দিয়েছে। তার একটু ইচ্ছে নেই ওই লোকের সাথে থাকার। শুদ্ধর মা মায়রার পাশে বসে বলে, যা গিয়ে শুয়ে পড়। মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, ও খালাম্মা, সরি সরি পুপি, আমাকে তোমার সাথে থাকতে দাও। তুমি তো একাই থাকো, তোমার ভাতিজা আমায় সহ্য করতে পারে না। এক মিনিট এক মিনিট, তোমার ভাতিজাই আমাকে ও ঘরে থাকার ব্যাপারে মানবে না। লাস্ট লাইনটা বলার সময় মেয়েটার মুখে ব্যাপক হাসি মিশেছিল। শুদ্ধর মা হেসে বললেন, আমি মানিয়ে রেখে আসবো, আয় আমার সাথে। মায়রার মুখটা আবারও ভোঁতা হয়ে যায়। ওই লোকের সাথে এক ঘরে থাকবে কিভাবে সম্ভব? শুদ্ধর মা মিটিমিটি হাসছে। এদের সম্পর্ক কেমন সেটা খুব ভালোই জানেন। স্বামী স্ত্রী এভাবে আলাদা থাকলে সম্পর্ক কি স্বাভাবিক হয়? একসাথে থাকলে না হয় ধীরে ধীরে দুজন দুজনকে মানবে। মায়রার হাত ধরে টেনে বিছানা থেকে নামালো। এরপর ইরফানের ঘরের সামনে গিয়ে ডাকে। ইরফান। ইরফান দরজা খুলে পড়ে। কিছু বলবে ফুপি? শুদ্ধর মা হেসে বলে, তোর বউকে রাখ। কথাটা বলে তার ঘরে চলে যায়। মায়েরা কাতো কাতো বুক করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেঝেতে পায়ে নখ খুঁড়ছে। এই লোকের সাথে থাকতে হবে জানলে বাসাতে ঢুকতোই না। তার কোনো এক বান্ধবীর বাড়ি গিয়ে থাকতো। ইরফান গম্ভীর মুখাবয়বে মায়রার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর মায়রার পাশ কাটিয়ে ঘরের বাইরে বেরিয়ে যায়। মায়রা পিছু ফিরে দেখলো এই ঘর সোজা শুদ্ধর ঘরের দিকে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো। বুঝলো শুদ্ধর সাথে থাকবে বলে বেরিয়েছে। এরপর সেও ঘরের ভেতর যায়। এদিকে ইরফান শুদ্ধর ঘর পাস করে বাকি যে 3টে রুম আছে সবগুলো সামনে যায়। প্রতিটা ঘরে তালা লাগানো। মেজাজ বিগড়ে গেল। এই কাজ যে শুদ্ধর খুব ভালো করে বুঝলো। পিছিয়ে এসে শুদ্ধর দরজার সামনে দাঁড়ায়। গম্ভীর গলায় দাঁতে দাঁত চেপে বলে, শুদ্ধ, ওপেন দ্য ডোর। ভেতর থেকে শুদ্ধ শুয়ে শুয়ে ফোন চালায় আর মিটিমিটি হাসে। ইরফান দরজার ওপাশ থেকে কোনো সাড়া পায় না। বুঝলো এই বেয়াদবটাকে বলে লাভ নেই। রেগে দরজায় একটা পাঁচ মারে। চরম বিরক্তির শ্বাস ফেলে ধূপধাপ পা ফেলে নিজের ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়েরা ওয়াশরুম থেকে বেরিয়ে ইরফানকে এভাবে ঠাস করে দরজা লাগাতে দেখে কেঁপে ওঠে। চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। অতঃপর শুকনো মুখে বলে, আপনি এখানে আসলেন কেন? আমি আপনার সাথে থাকতে চাই না, প্লিজ আপনি যান। ইরফান ঝড়ের বেগে মায়েরাকে ওয়াশরুমে দরজার সাথে চেপে ধরে দাঁতের দাঁত পিষে শক্ত গলায় বলে ওঠে, জাস্ট একটা কথা বললে এই মুখ আজ রাতেই নিজ হাতে সেলাই করবো আমি, স্টুপিড। মায়েরা ভীত চোখে তাকায়। ইরফানের বাদামি চোখের মণিতে যেন অগ্নিশিখা জ্বলছে। চোয়াল শক্ত হয়ে আছে ছেলেটার। মাথার ঘাড় সমান ঝাঁকড়া চুলের কিছু অংশ কিছুটা কপা ছুঁয়েছে। যেন মায়রার ভীষণ বিরক্তি লাগলো এটা। ইচ্ছে করলো টেনে সব চুল ছিঁড়ে ফেলতে। মায়রা ইরফানের চোখের দিকে তাকালে দেখে ইরফান গভীর চোখে তার দিকেই চেয়ে। মায়রার কেমন অদ্ভুত লাগে। এই লোক এত অস্বাভাবিক কেন? এমন চোখ সে এর আগে ছানি পড়া লোকদের দেখেছিল, কিন্তু এই লোকের চোখে তো ছানি পড়েনি। তবুও কেমন বিলাইয়ের মতো চোখ। আর চুলের কথা তো বাদই দিল। মায়েরা মনে মনে প্রতিজ্ঞা করলো এই চুল সে কেটেই ছাড়বে।
এর বিনিময়ে 10টা থাপ্পড় খেলেও ভালো, তাও এই লোককে মানুষ বানিয়ে ছাড়বে। ইরফান মায়রাকে হাবার মতো তার দিকে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত কণ্ঠে ধমকে বলে উঠল। হোয়াট? মায়রা কিছুটা কেঁপে ওঠে, ঢোক গিলে চোখ নামিয়ে নেয়, মিনমিন করে বলে। দূরে সরুন প্লিজ, কথা বলবো না। ইরফান শান্ত চোখে তাকায়, মায়রাকে ছেড়ে লম্বা শ্বাস ফেলে, এরপর বিছানায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ে। মায়রা স্বস্তি নিঃশ্বাস ফেলে। লোকটা হুটহাট তাকে চেপে ধরে। মায়রা বিরক্ত, বুঝলো না বিরক্ত কার উপর, এই লোকটার উপর নাকি তার অদ্ভুত অনুভূতির উপর। বারবার হাই তুলছে। সে ঘুমাবে কোথায়? বিছানায় তাকালে দেখলো অপর পাশ ফাঁকা। ইরফান এক সাইডে শুয়েছে, চোখের ওপর ডান হাত রাখা। মায়রা অসহায় চোখে কিছুক্ষণ চেয়ে ধীর পায়ে এগিয়ে গেল। সে না ঘুমিয়ে কোথায় থাকবে, নিচে থাকা যাবে না, তার ঠান্ডা লাগে, কিন্তু এই লোকটার পাশে থাকবে। যদি ঘুমের মাঝে এই লোক তাকে ছুঁড়ে ফেলে, ঘুমের চোটে তাকাতে পারছে না। ভাবনা রেখে ধীরে ধীরে বিছানার কোণায় উল্টো হয়ে শুয়ে পড়ল। জীবনে কোনো ছেলের সাথে থাকেনি, আজ কিভাবে স্বাভাবিক হয়ে থাকবে? সে বোধহয় পারবে না। আর একটু চেপে যায় কোণার দিকে, চাপতে চাপতে ঠাস করে খাট থেকে পড়তে নিলে ইরফান মায়রাকে টেনে রাগান্বিত স্বরে বলে। স্টুপিড, সাপের খেলা দেখাতে এসেছো? মায়রা চোখ বড় বড় করে তাকায়। সাপের খেলা মানে? কি অদ্ভুত কথাবার্তা! ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে মায়রার হাত ছেড়ে তার জায়গায় সরে এসে ডান কাত হয়ে চোখ বুঝে নেয়। মায়রা ভোঁতা মুখে চেয়ে থাকে। পিঠ ফিরিয়ে রাখা ইরফানের দিকে রেগে তাকিয়ে বিড়বিড় করে 2-4টে কথাও শোনায়। চোখে ঘুম আচ্ছা মতো ভিড় করায় মেয়েটা কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায়। ইরফানের চোখ একটু লেগেছিল, কিন্তু নাকে কেমন সুরসুরি লাগায় যা একটু চোখ লেগেছিল সব ছুটে গিয়েছে। দ্রুত চোখ মেলে তাকায়, মুখের সামনে এতগুলো চুল দেখে ভ্রু কুঁচকে যায় তার। ঘুরে তাকাতে নিলে মনে হয় তার হাতের উপর ভারী কিছু। মাথা উঁচু করে তাকালে দেখতে পায় মায়রা তার বাম বাহু বালিশে বানিয়ে আরামে ঘুমিয়ে আছে। মাথার অর্ধেক চুল তার এপাশে। ইরফান ঠাস করে তার উঁচু মাথা বালিশে রাখলো। বিরক্তির নিঃশ্বাস ফেলে ডান হাতে কপালে স্লাইড করতে লাগলো। ইচ্ছে করলো এই মেয়েকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে, কিন্তু তার ইচ্ছেকে আপাতত চেপে ধরল, কারণ জানে না ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো। মায়রাকে মায়রার বালিশে শুইয়ে উঠে দাঁড়ালো, তাকালো না একবারও মায়রার দিকে। হন হন করে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ইরফান। বিছানায় চোখ পড়ে দেখলো মায়রা নিজের বালিশ রেখে তার বালিশে উল্টো হয়ে শুয়েছে, তবে বডি মায়রার জায়গাতেই। চুলগুলো কোমরের নিচ পর্যন্ত পিঠ ছড়িয়ে আছে। ইরফান অদ্ভুতভাবে তাকালো। এভাবে কে ঘুমায়? মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে কাবাডি খেলছে। ইরফানের মেজাজ হাই লেভেলের খারাপ হলো। ইচ্ছে তো করলো একে এক্ষুনি সপাটে কয়েকটা থাপ্পড় দিয়ে ঘুমানোর স্টাইল শেখাতে। বিড়বিড় করলো। স্টুপিড বাঁদর, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নেও বাদরামি করছে। ইরফান এগিয়ে গিয়ে দাঁড়ায় বেডের পাশে। গম্ভীর চোখে বেশ কিছুক্ষণ মায়রাকে পর্যবেক্ষণ করলো। উপর হয়ে শুয়ে মুখ এদিকে ফিরিয়ে রেখেছে মেয়েটা। পিঠ ছড়িয়ে পড়া চুলগুলোর কিছু অংশ হেলে মুখের উপর এসে মুখ ঢাকা পড়ে গিয়েছে। ইরফান মায়রার পিঠের দিকে নজর দেয়। চুলগুলো ভীষণ অগোছালো। জামা ঠিকঠাকই আছে, বাম পা ভাঁজ করে ডান পায়ের হাঁটুর নিচ বরাবর রেখেছে। ডান পায়ের প্লাজো অনেকটা উপরে উঠে গিয়েছে, তবে হাঁটুর উপরে ওঠেনি। ইরফান দুহাত ভাঁজ করে সূক্ষ্ম চোখে মায়রাকে পরখ করে। মায়রা ঘুমের মাঝেই উল্টো ফিরে শোয়। চুলগুলো গলায় পেঁচিয়ে যায়, ওনার হদিশ নেই। জামা সরে গিয়েছে পেটের উপর থেকে, তবে প্লাজোর কোমরের রাবার বেশ উপরে পড়া, যার ফলে ফর্সা পেটের খুব সামান্যই দেখা গেল। ইরফান শটান হয়ে দাঁড়িয়ে মায়রাকে দেখলো চুপচাপ। এরপর চোখ বুজে ডান হাতে 2 আঙুলের সাহায্যে গা চুলকায়, জিভ দিয়ে ঠোঁট ভেজায়, ঘাড় ঢোলে ভারী নিঃশ্বাস ফেলে। এরপর আবারও চোখ খুলে মায়রার মুখের দিকে তাকায়। ইরফানের মনে হলো মায়রা হাসছে। তীক্ষ্ণ চোখে তাকালো, না, হাসছে না। তার মনে হলো হাসছে। মেয়েটা বিরক্তিতে কপাল কোঁচকায়। চুল গলার সাথে পেঁচিয়ে গিয়েছে, কিছু ছোট চুল মায়রার চোখে মুখে জ্বালায়। ইরফান তার জায়গায় বসলো, হাত বাড়িয়ে মায়রার গলার সাথে পেঁচিয়ে যাওয়া চুলগুলো সরিয়ে দিল বাম দিকে। ফর্সা গলা উন্মুক্ত হলো। ইরফান ঢোক গিলে চোখের দৃষ্টি ঘুরিয়ে মায়রার মুখপানে তাকায়। 2 হাতে মায়রার কাঁধ ধরে বেড়ের অপর কোণায় শুইয়ে দেয়। এরপর চোখ বুঝে দীর্ঘশ্বাস ছাড়ে। খানিক বসে রইল সেভাবেই। তারপর উঠে গিয়ে একটা বক্স থেকে 2টো ঘুমের ওষুধ বের করে। গ্লাসে পানি ঢেলে ডান হাতে গ্লাস দিয়ে মায়রার দিকে তাকিয়ে ওষুধ 2টো খেয়ে নেয়। মেয়েটার মুখে দৃষ্টি স্থির রেখে হাতের গ্লাস টেবিলের ওপর রেখে দেয়।
বাঁ হাতের বুড়ো আঙুলের সাহায্যে নিচের কালচে ঠোঁট দুবারে আঙুল ছোঁয়ায়। এরপর এগিয়ে এসে মায়রার পাশে শটান হয়ে শুয়ে পড়ে। ডান হাত চোখের ওপর রেখে চোখ বোঝে। কিছুক্ষণ না যেতেই মায়রা গড়িয়ে এসে ইরফানের গায়ের সাথে লেগে যায়। বাঁ হাত ইরফানের বুকের উপর ঠাস করে রাখে ঘুমের ঘরে। ইরফান বিরক্ত, চরম বিরক্ত, কিন্তু ছেলেটা নড়ল না, গাঁট হয়ে সেখানেই থাকতো। এভাবে কিছুক্ষণ পেরোলো। মায়রা আবারও নড়ে চড়ে ইরফানের পেটের সাইডে মুখ ঢুকায়। সময়ের পাল্লা বাড়ে। মায়রার গরম নিঃশ্বাস ইরফানের পেটের কাছে ছড়িয়ে পড়ে। ছেলেটার গায়ে এমনিতেই শার্ট নেই, আর নিতে পারল না। চোখের উপর থেকে হাত সরিয়ে নেয়। মায়রাকে তার জায়গায় রেখে সে নেমে যায় বেড থেকে। ঘন্টা 2 পেরিয়েছে, ইরফানের চোখে ঘুম নেই। দুটো ঘুমের ওষুধ খেয়েও ঘুম পালিয়েছে। চোখ দুটোয় লালিত আভার প্রভাব ছড়িয়েছে। এই ঘরের সাথে ব্যালকনি নেই, তাই ইরফানকে ঘরেই থাকতে হয়েছে। জানালার সব পাল্লা খুলে দিয়েছে। সেই বরাবর দুহাত আড়াআড়িভাবে ভাঁজ করে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। একটু পরপর পিছু ফিরে তাকায় উদ্দেশ্য মায়রা। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। জানালা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ধেয়ে ইরফানের বুক ছাড়িয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। কিন্তু সে তবুও ঘামছে। সে বিরক্ত নিজের ওপর। নিজেকেই কষিয়ে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করছে। জীবনের সবচেয়ে বড় ভুল হয়তো আজ এখানে থেকে যাওয়া। কেন থেকেছে উত্তরও খুঁজে পায় না। রেগে জানালার গ্রিলে একটা পাঞ্চ মারে। মৃদু শব্দ হয়। ইরফান চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে। এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার এনে জানালার সামনে দাঁড়ায়। এরপর সিগারেটে আগুন ধরায়। অন্ধকারে তাকিয়ে বিরক্তি নিয়ে সিগারেট ফুঁকতে থাকে। প্রায় অর্ধেক সিগারেট পুড়ে ছাই হয়েছে। সে সময় পেছন থেকে কেমন ফোঁস ফোঁস শব্দ কানে লাগে। ঠোঁটের ফাঁকেই সিগারেট রেখে ভ্রু কুচকে পিছু ফিরে তাকায়। মায়েরা অস্বাভাবিকভাবে শ্বাস নেয়। হাঁপড়ের মতো করে ধীরে ধীরে বাড়তে থাকে তার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাস। হাত পা খিচিয়ে আসে, কেমন ছটফটায়। ইরফান মায়রাকে এভাবে দেখে হতভম্ব হয়ে যায়। সিগারেট ছুঁড়ে ফেলে দ্রুত পায়ে মায়রার পাশে এসে বসে। কাছ থেকে মায়রাকে এভাবে দেখে চোখে মুখে ভীতি জড় হয়। গালে আলতো হাতে থাপ্পড় দিয়ে বলে, এই কি হয়েছে? মায়রা মুখ উঁচু করে শ্বাস নেয়। হাত পা খিচিয়ে আসে, চোখগুলো কেমন উল্টে আসে। শ্বাস নিতে ভীষণ কষ্ট হয়। চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। ইরফান দ্রুত মায়রার দুগাল আর তার দু হাতের আঁচড়ায় নিয়ে ভীতি স্বরে বলে, হেই গার্ল, টক টু মি, হোয়াট হ্যাপেন্ড? মায়রা কিছু বুঝলো না বোধ হয়, শুনলও না। ইরফান মায়রার গালে হাত দিয়ে বুঝলো মেয়েটার শরীর অত্যন্ত ঠান্ডা। গাল থেকে হাত সরিয়ে মায়রার দুহাত তার দু হাতের মাঝে নেয়। একদম বরফের ন্যায় ঠান্ডা হয়ে আছে। মায়রার যে শ্বাসকষ্ট হচ্ছে সে বুঝলো। ইরফান ঘাড় বাঁকিয়ে জানালার দিকে তাকালো। দ্রুত পায়ে উঠে ঘরের সবগুলো জানালা ঠাস ঠাস করে লাগিয়ে দেয়। ঘরের এসি অফ করে দেয়। এরপর মায়রার পাশে বসে মায়রার দু হাত তার দু হাতের মাঝে নিয়ে ঘষতে থাকে। বা হাতের মাঝে মায়রার দুহাত আগলে রেখে ডান হাত বাড়িয়ে মায়রার পায়ে স্পর্শ করে বুঝলো পা আরও বেশি ঠান্ডা। ইরফান মায়রার হাত ছেড়ে দ্রুত মায়রার পায়ের কাছে বসে দু হাতে একবার এক পা আরেকবার ওই পা জোরে মালিশ করতে থাকে। মায়রার মুখের দিকে তাকায়। মেয়েটা এখনও অস্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে। ইরফান মায়রার দিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভেজায়। চোখে মুখে কেমন আতঙ্কের ছাপ। পা ছেড়ে তার বালিশ নিয়ে মায়রার পায়ের ওপর রাখে। এরপর মায়রার মাথার কাছে বসে গালে হাত রাখে। মৃদু স্বরে বলে, আর ইউ ওকে? মায়রা চোখ বুঝেই ফুপিয়ে ওঠে। ইরফান বিচলিত হয়। শ্বাস প্রশ্বাসের গতি কমল না মেয়েটার। ইরফান মায়রার গালে হাত দিয়ে আওয়াজ করে বলে, হেই, কথা বলো, তোমার ইনহেলার কোথায়? মায়রা কিছু বলল না, শুধু মুখ উঁচু করে কেমন হাঁ করে নিঃশ্বাস নিতে চায়। ইরফান আশেপাশে তাকালো। দ্রুত বেড থেকে নেমে একটা ব্যাগের কাছে যায়। ব্যাগের ওপর মায়রার ওনা দেখে সে ওনা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে। ব্যাগ উপর করে ভেতরের সব ঢেলে ফেলে। কাপড় ছাড়া তেমন কিছুই পেল না। একটা শপিং ব্যাগ পেয়ে ভেতরে চেক করে স্যানিটারি ন্যাপকিন দেখে বিরক্তিতে ছুঁড়ে ফেলে। কাপড় উল্টে পাল্টে দেখলো, কিছুই পেল না। মেজাজটা খারাপ হলো এবার। উঠে গিয়ে আবারও মায়রার পাশে বসে। মায়রার শরীর ছেড়ে দিয়েছে। শ্বাস প্রশ্বাসের গতি কমে এসেছে, তবে শব্দ হয় মৃদু। ইরফান আবারও মায়রার দু হাত তার দু হাতের মাঝে নেয়। কিছুটা উষ্ণ লাগছে এখন, তবে পুরোপুরি নয়। ইরফান মায়রার দু হাত তার বাম হাতের মুঠোয় রেখে ডান হাতে মায়রার গালে খুবই আলতো করে থাপ্পড় দিয়ে নরম গলায় বলে, স্টুপিড, ইনহেলার কোথায় রেখেছো বলো? মায়রা একদম শান্ত হয়ে যায়। ভারী নিঃশ্বাস পড়ে। মায়রাকে শান্ত হয়ে ঘুমিয়ে যেতে দেখে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। বুক টিপ টিপ করছে তার। হাত ছেড়ে মায়রার দিকে থেকে দূরে সরে বেডের সাথে হেলান দিয়ে বসল। ঘাড় বাঁকিয়ে মায়রার মুখের দিকে চায়। তার চোখে কেমন যেন অসহায়ত্বের ভিড়।
মায়েরার চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়া পানি সেখানেই জমাট বেঁধে আছে। ইরফান চোখ সরিয়ে নেয়, মেঝে থেকে মায়েরার ওড়না তুলে ঘুমন্ত মায়েরার পুরো শরীর ঢেকে দেয়। ইরফান বেডের বক্সের সাথে হেলান দিয়ে চোখ বুঝে স্থির হয়ে বসে। দুহাত আড়াআড়িভাবে ভাঁজ করা, বাইরের আবহাওয়া কিছুটা শিথিল হলেও ঘরে ভ্যাপসা গরম। ঘেমে নিয়ে একাকার ইরফান বলিষ্ঠ দেহ চুইয়ে ঘাম দিয়ে পড়ে। কপালে, নাকে, ঠোঁটের উপরিভাগে বিন্দু বিন্দু ঘামের ছড়াছড়ি। কিন্তু সে নির্বিকার চিত্তে চুপ করে বসে রইল। ইরফানের হঠাৎ মাথায় এসে সিগারেটের ধোঁয়ায় শ্বাসকষ্টের রোগীদের প্রবলেম হয়। চোখ মেরে দ্রুত বিছানা থেকে নেমে জানালার সামনে এসে দাঁড়ায়। জানালার কাছে সিগারেটের প্যাকেটের পাশেই লাইটার পেয়ে যায়। সিগারেটের প্যাকেট মেঝেতে ফেলে ডান হাতে লাইটার নেয়। এরপর হাঁটু মুড়ে বসে লাইটারের সাহায্যে সিগারেটের প্যাকেট জ্বালিয়ে দেয়। প্যাকেটে সিগারেট ভর্তি, জাস্ট একটার অর্ধেক টেনে সেটাও ছুঁড়ে ফেলেছিল। আপাতত এটার ওপরই তার রাগ। ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে তাকায় একবার, এরপর পুড়তে থাকা সিগারেটের প্যাকেটের দিকে তাকালে ধোঁয়া উঠতে দেখে। ও শিট বলেই বাম হাতে জ্বলন্ত আগুন চেপে নিভিয়ে দেয়। ধোঁয়া ছড়িয়ে যাওয়ার আগেই সদ্য নেভানো আগুনের ন্যায় গরম আত পোড়া সিগারেটের প্যাকেট ডান হাতে তুলে দাঁড়ায়। বাঁ হাতে জানালা খুলে সেই সিগারেটের প্যাকেট ছুঁড়ে ফেলল। ডান হাতটা একবার ছাড়া দেয়, হাতে ছ্যাগা লেগেছে হয়তো, কিন্তু মুখাবয়বে কোনো ব্যথার চিহ্ন নেই। সে একদম স্বাভাবিক। জানালা লাগিয়ে দিয়ে আবারও বিছানায় এসে বসে। আরও ঘন্টা খানিক পেরিয়ে যায়। ইরফান চুপচাপ সেভাবেই বসে থাকে। কেউ দেখলে বলবে সে হেলান দিয়ে ঘুমিয়েছে, অথচ সে সজাগ। হঠাৎই চোখ মেরে মায়েরার দিকে তাকায়। মায়েরা এতক্ষণ আর একবারও নড়াচড়া করেনি। ভ্রুকুচকে কিছুটা এগিয়ে গিয়ে মায়েরার ডান হাত ধরে। গালে হাত দিলে মায়েরা একটু নড়ে ওঠে। ইরফান মায়েরার হাত ছেড়ে বেড থেকে নেমে যায়। ওয়াশরুমে গিয়ে লম্বায় শাওয়ার নেয়। ফজরের আজান কানে ভেসে আসে। এরপর সে অজু করে ফজর নামাজ পড়ে নেয়। তারপর আবারও বেডের সাথে হেলান দিয়ে বসে চোখ বোঝে। ঘন কালো আধার নিভে সকালের মিটিমিটি আলোয় ধরনী আলোকিত হতে ব্যস্ত। পাখির কিচিরমিচির ডাক শোনা যায়। থেকে থেকে মোরগের ডাক কিছুটা উচ্চ শব্দে ভেসে আসে। মায়েরা গড়িয়ে এসে ইরফানের বাম পায়ের উপর উরুর সাথে ঠেকে। বা হাতে ইরফানের পা জড়িয়ে হাঁটুর উপরিভাগে মাথা রেখে ঘুমায়। ইরফান চোখ মেলে তাকায়। মায়েরা তার মুখ ইরফানের উল্টো দিকে রেখেছে। ইরফান মায়েরার ঘন কালো এলোমেলো চুলগুলো দেখল, কিছু বলল না। মায়েরাকে সরিয়েও দিল না। ডান হাত বাড়িয়ে মায়েরার গলা চেক করে। মেয়েটার শরীর হালকা ঠান্ডা, ঘামেনি বিন্দুমাত্র। ইরফান ফুঁস করে শ্বাস ফেলে। বেডসাইড টেবিল থেকে তোয়ালে দিয়ে নিজের ঘামযুক্ত মুখটা মুছে নেয়। এরপর আবারও চোখ বুঝে ডান হাত চোখের ওপর রাখে। ফজরের আগে গোসল করেও সকাল হতে হতে ইরফানের আবারও ঘেমে নিয়ে একাকার অবস্থা। পুরো শরীর চটচটে হয়ে আছে। দু হাতে বিন্দু বিন্দু ঘাম শিশিরের ন্যায় জমেছে। কপাল বেয়ে কখনো কখনো গড়িয়ে পড়ছে জমিয়ে যাওয়া ঘামের বিন্দু। সকাল সকাল মায়েরা পিট পিট করে চোখ মেরে তাকায়। মাথা তুলে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করছে সে কোথায়। মাথা ডান দিকে ঘোরালে ইরফানকে দেখলে মনে পড়ে সে আর ইরফান একসাথে আছে আজ। মাথা সোজা করে বোঝার চেষ্টা করছে সে আসলে কোথায় ঘুমিয়েছে। যখন বুঝলো এটা ইরফানের পা, চোখ বড় বড় করে আরেকবার ইরফানের দিকে তাকায়। ধরফর করে উঠে সরে বসে সে। এই লোক যদি দেখে সে তার গায়ের ওপর ঘুমাচ্ছে, তাহলে নিশ্চিত তাকে নদীতে ভাসিয়ে দিয়ে আসবে। মায়েরা গিয়ে ওড়না জড়িয়ে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। মায়েরা ইরফানের দিকে তাকায় ভ্রুকুচকে। এই লোক বসে বসে ঘুমাচ্ছে কেন? সে এইসব ভাবনা রেখে দেয়াল ঘড়ির দিকে তাকালো। সকাল 7:30 বাজে। মায়েরা অবাক হয়, আজ এত ঘুমিয়েছে সে। তার তো ফজরে ওঠার অভ্যাস। আপাতত সুর টানলো মেয়েটা। এগিয়ে গিয়ে ঘরে দুটো জানালা খুলে দেয়। ঘর কেমন অন্ধকার হয়ে আছে। নিচে চোখ পড়ে দেখলো তার কাপড় চোপড়ের সব ব্যাগ থেকে ফেলে রাখা, একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। ব্যাগ কোনো দিক তার হদিস নেই। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। এগুলো কে করেছে? বিড়াল? কিন্তু কোন দিক দিয়ে আসতো সেই বিড়াল? রাতেই তো সব ঠিক ছিল, দরজাও লাগানো। পেছন থেকে ইরফানের গম্ভীর স্বর আসে, তোমার অ্যাজমার প্রবলেম আছে? মায়েরা অবাক হয়ে সাথে সাথে পিছন ফিরে তাকায়। ইরফানকে যেভাবে চোখের ওপর হাত দিয়ে বসে থাকতে দেখেছে এখনও সেভাবেই আছে। তার মানে এই লোক ঘুমায়নি। সে তো লোকটার পায়ের ওপর ঘুমিয়েছে। এখন তাকে কি করবে? কয়টা থাপ্পড় মারবে ভাবতেই দু হাত দুগালে চলে গেল। ইরফানের ধমকে সুরে গমগমের স্বর ভেসে আসে, স্টুপিড, স্পিক আপ। মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। ইরফানের প্রশ্নটা মগজে বাজতেই অবাক হয়ে বলে। ইরফান চোখের উপর হাত সরিয়ে মায়েরার দিকে তাকায়।
মায়েরা ইরফানের দিকে চেয়েছিল। ইরফানের অমন লাল চোখ দেখে তার চোখ কেমন ধা দিয়ে ওঠে। মায়েরা ভীত চোখে তাকায়। সে লোকটার পায়ের উপর ঘুমিয়েছে বলে কি সে রেগে এমন হয়েছে? মায়েরা অসহায় মুখ করে মিনমিন করে বলে,